চিত্রলেখা তৈরি হয়ে নিলে রৌনক তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের উপরের ভাগে চুমু খেয়ে বলে, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ বউ। চিত্রলেখা হাসি হাসি মুখ করে বলে, আমরা আজই ফিরে না গিয়ে কাল ফিরলে হতো না? কেন? না মানে আমি এখানে একটা জব করছি, এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়াটা হয়তো ঠিক হবে না, খারাপ দেখা ব্যাপারটা। চিত্রলেখাকে বাহুর দিকে জড়িয়ে নিয়ে রৌনক বলে, ওসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না, আমি সব সামলে নেব। তুমি জাস্ট যে আছে তার চিন্তা করো আর নিজের খেয়াল রাখো। এই মুহূর্তে তোমরা দুজনের সব থেকে বেশি জরুরি। আমরা এখনো শহর নই, সত্যি সত্যি কেউ আসছে কিনা। তুমি শিওর না হলেও আমি শিওর সে আছে। রৌনকের মুখোমুখি দাঁড়িয়ে চিত্রলেখা জিজ্ঞাসা করে, আর সেটা আপনি কিভাবে সর হলেন? প্রেগনেন্ট আমি না আপনি? শরীরটা আমার নাকি চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, একদম ভুল, তোমার ওই শরীরটা আমার, তাই ওই শরীরের চেঞ্জেসগুলো একমাত্র আমি বলতে পারবো। ছি, কে বলছেন আপনি এগুলো? বারে সিয়ের কি হলো? যা সত্যি তাই। তোমার শরীরের চেঞ্জেস তো আমি প্রথম রাউন্ডে টের পেয়ে গেছিলাম। তখন ভেবেছিলাম অনেকদিন পর তোমার কাছে পেয়েছি তাই হয়তো ডিফারেন্ট লাগছে, কিন্তু পরে তুমি বলার পর বুঝতে পারলাম দ্যাট ইউ আর এ প্রেগনেন্ট। উই মানে আমি আপনি? হ্যাঁ, সেটা কিরকম? তুমি আর আমি তো আলাদা কেউ নাই। তাছাড়া বাচ্চাটা যতটুকু তোমার ততটুকু আমারও। সো ইটস নট ইউ, ইট আস, উই আর এ প্রেগনেন্ট টুগেদার। চিত্রলেখার গালে আলতো করে একটা চুমু খায় রৌনক। রৌনকের কথা শুনে আরও একবার তার প্রেমে পড়ে যায় চিত্রলেখা। অবশ্য প্রেমে পড়তে বাধ্য হয়। যে মানুষটার চিন্তা ভাবনা এত সুন্দর পরিচ্ছন্ন, তার প্রেমে না পড়ে থাকাই যায় না। চিত্রলেখাও পারেনি। রৌনককে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় ছিল না ওর কাছে। যত দেখে সে মানুষটাকে ততই যেন মুগ্ধ হয়। আজ সকালে যতখানি ভালোবাসতো, সে রৌনককে এই মুহূর্তে আরও অনেকখানি বেশি ভালোবাসে সে তার রৌনককে। রৌনক মানুষটা এমনই, তাকে ভালো না বেশে পারা যায় না। তার থেকে দূরে থাকা তো দূরের কথা, দূরে থাকার কথা আর কখনো ভাবতেও পারবে না, সে ভাবতে চায়ও না। যে ভুল একবার হয়ে গেছে সেটা আর কখনো রিপিট করবে না চিত্রলেখা মনে মনে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করে। ওরা বেরিয়ে এলে লাবিব ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এসে চিত্রলেখাকে দেখে প্রশস্ত হেসে বলে, ওয়েলকাম ব্যাক ম্যাডাম। লাবিব? হোয়াট লাবিব? আমি মোটেও আপনার ম্যাডাম নই। হোয়াট এভার। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ সো মাচ। রওনা করার জন্যে ওটা গাড়িতে উঠে বসলে স্টিয়ারিংয়ে হাত দিয়ে লাবিব বিয়ার মিরর দিয়ে রওনকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বাসায় যাচ্ছি। নো, আগে একটু শহরে দাঁড়াবো, একটু কাজ আছে, ওটা শেষ করে পরে ঢাকার জন্য রওনা হবো। নিজের ফোনটা বের করে একটা অ্যাড্রেস দিয়ে রৌনক আরো বলে, এই ঠিকানাটাই চলো। ওকে। জিপিএস সেট করে নিয়ে গাড়ি চালানো শুরু করে লাবিব। পেছনে বসে চিত্রলেখা কৌতূহলী হয়ে রৌনকের কাছে জানতে চায়, রশিদ ভাইয়ের বাসায় সবাই কেমন আছে? চিত্রলেখা আচমকা রশিদের কথা বলাতে রৌনকের চোখ মুখ খানিকটা মলিন হয়। ওরা সবাই ভালো আছে, লাবিব খেয়াল রাখছে ওদের সব প্রয়োজনের। আপনি গিয়েছিলেন দেখা করতে? মাথা ঝাঁকায় রৌনক বলে, আমি যাইনি ওখানে, কাল হয়তো সম্ভব হবে না, পরশু বা 2 দিন পর তোমাকে সঙ্গে নিয়ে যাব। চিত্রলেখাও সম্মতিতে মাথা ঝাঁকায়। রৌনক আর কথা বাড়ায় না, বউকে কাছে টেনে নিয়ে তার মাথাটা নিজের বুকে রাখে। চিত্রলেখা ক্লান্ত, এটা তার থেকে ভালো কেউ জানে না। আসার পর থেকেও কম যন্ত্রণা করেনি সে বউকে। ওসব ভাবতেই নিজেকে ডেসপারেট ম্যান বলে মনে মনে গালমন্ত দেয় রৌনক। অবশ্য এতে তার নিজেরও কোনো দোষ নেই। এতদিন পর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে, চাইলেও নিজেকে আটকে রাখা অসম্ভব ছিল তার জন্যে। আচমকা রৌনক তাকে বুকে টেনে নিলে পরে চিত্রলেখা সরে যাবার চেষ্টা করলে রৌনক আগের থেকে আরো বেশি শক্ত করে আটকে ধরে। তা দেখে চোখ বড় বড় করে চিত্রলেখা ফিসফাস কণ্ঠে বলে, হচ্ছেটা কি? লাবিব দেখছে তো? দেখো, আমার বউ, মন চলে বুকে নেব, নয়তো কোলে নিয়ে বসে থাকবো, তাতে কার কি? ছি। চুপচাপ মাথাটা আমার বুকে রাখো, রেস্ট করো। আই নো তুমি অনেক টায়ার্ড। ইট ওয়াজ এ লং ডে ফর ইউ অ্যান্ড ইউ আর অলসো হাংরি। চিত্রলেখার কথা বলে না, সত্যি সত্যি তার অনেক ক্ষুধা পেয়েছে, সেই সঙ্গে অনেক বেশি ক্লান্ত। তাছাড়া এই লোকটার সঙ্গে কথাই পারবে না সেটাও খুব ভালো করে জানা আছে, তাই আর কথা টানে না। গাড়িটা এসে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়। বাঙালি রেস্টুরেন্ট, চাইনিজ থেকে শুরু করে ভাত ভর্তা সবই পাওয়া যায় এখানে।
রৌনক তার হাতের মুঠোয় চিত্রলেখার হাত এমনভাবে ধরে রেখেছে যে ছাড়ানোর কোনো উপায় নেই, যদিও চিত্রলেখা ছাড়াতে চায় না। এই ধরে রাখা হাত তাকে এ না বলা শত প্রতিশ্রুতির কথা জানায়। ওদের পেছনে এগিয়ে আসছে লাবিবও। এন্ট্রান্সে দাঁড়িয়ে একবার চারিদিকে চোখ বুলায় রৌনক। তারপর চিত্রলেখার একটা হাত ধরে রেখে রৌনক একটা টেবিলের দিকে অগ্রসর হয়। টেবিলের সামনে এসে দাঁড়াতেই কারো উপস্থিতি টের পেয়ে মোবাইল থেকে মুখ তুলে তাকায় টেবিলে আগেই বসে থাকা মানুষটা। তাকে দেখে আর কেউ কিছু বলার আগে চিত্রলেখার মুখ ফসকে বেরিয়ে আসে, সোহান সাহেব, আপনি এখানে? সোহান কোনো জবাব দেয় না, সামান্য হেসে একবার ওদের হাতের দিকে তাকায়। চিত্রলেখা যে হাতটা রৌনক শক্তভাবে ধরে রেখেছে সেদিকে এক ঝলক তাকিয়ে আবার ওদের মুখের দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সোহান। হ্যান্ডশেক করতে হাত এগিয়ে দিয়ে সোহান বলে, কেমন আছেন রৌনক ভাই? আলহামদুলিল্লাহ ভালো, এখন আরো একটু বেশি ভালো। দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। রৌনক চিত্রলেখার হাত ছেড়ে দিয়ে ওর জন্য একটা চেয়ার টেনে ধরে। রৌনকের টেনে দেওয়া চেয়ারে বসে পড়তেই তার পাশের চেয়ারটায় বসে পড়ে রৌনক। লাবিব ঘুরে এসে রৌনকের মুখোমুখি অন্য চেয়ারে বসে। সোহান বসে আছে ঠিক চিত্রলেখার মুখোমুখি। অবাক হওয়া স্পষ্ট চিত্রলেখার চোখে মুখে। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে চিত্রলেখা জিজ্ঞাসা করে, আমাকে কেউ বলবে এখানে কি হচ্ছে? রৌনকের মুখের দিকে তাকিয়ে আরো জিজ্ঞাসা করে, আপনি সোহান সাহেবকে কিভাবে চেনেন? আপত্তি না করে সম্মতিতে মাথা ঝাঁকায় রৌনক। তারপর খাবার অর্ডার করা হয়ে গেলে রৌনক বলে, দেবর? রৌনকের কথায় চিত্রলেখা যেমন অবাক হয়েছে, সোহানও যেন খানিকটা নড়ে চড়ে বসে, যেন ভাবনা জগৎ ছেড়ে এতক্ষণে বাস্তবতায় ফিরেছে সে। রৌনক আরো বলে, আমার কাজিন সোহানের বাবা আমার বাবার চাচাতো ভাই, আর এই এনজিওর আসল স্বত্বাধিকার আমার বাবা শরবত জামান। বাবার পর আমি দেখছি, যদিও মেইন কোম্পানি থেকে এটা আলাদা। খুব বেশি কেউ এই এনজিওর কথা জানে না। বাবা আমাকে জানিয়েছেন দায়িত্ব বুঝিয়ে দিতে, তারপর আমি আমার প্রয়োজনে লাবিবকে নিয়েছি। অনেক সময় আমার অবর্তনে ওকে সামলাতে হয় সবকিছু। আর কেউ জানে না এই কথা? না, মাও জানেন না? নো, বাবা নিজে কখনো জানেনি, আর আমিও কখনো প্রয়োজন মনে করিনি, তাই জানেনি। আর তানিয়া ভাবি? মা ভাই ভাবি কেউ জানে না। কিন্তু এখন আমি জানি। আমি জানা আর তুমি জানা একই কথা। কিছু একটা ভাবে চিত্রলেখা ভেবে বলে, 1 মিনিট, আপনি জানতেন আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম? আপনি শুরু থেকে সব জানতেন? আমি এখানে আছি এটাও জানতেন? না। চিত্রলেখা এমনভাবে তাকায় যেন রৌনক কথা লুকাচ্ছে, তা বুঝতে পেরে রৌনক বলে, ট্রাস্ট মি, শুরুতে আমি জানতাম না। অ্যাক্সিডেন্টের পর আমার জ্ঞান ফেরার পর আমি জেনেছি। তাছাড়া এনজিওর এতগুলো শাখায় কোথায় কাকে হায়ার করা হচ্ছে সেই সব তো আমি দেখছি না। যদিও সব এমপ্লয়িতে ইনফরমেশন আমার কাছে আছে, প্রয়োজন হলে দেখি, আদারওয়াইজ নট। এবারে সোহানের দিকে সন্দেহজনক দৃষ্টি নিয়ে তাকায় চিত্রলেখা। জিজ্ঞাসা করে, আর আপনি? আমি আপনি জানতেন আমি কে, আমার আসল পরিচয়? মাথা ঝাঁকায় সোহান। তবে সে কিছু বলার আগে রৌনক বলে, সোহান জানতো না তুমি কে। আমি চাইলে ফোন করে বলতে পারতাম, কিন্তু বলিনি। সবাই তোমার পরিচয় জানলে তুমি আনকমফোর্ট হয়ে যেতে, তাই আমি তোমাকে নিতে আসা পর্যন্ত তোমার যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য ইচ্ছা করে কাউকে কিছু জানানি আগে। এরপর আর কথা হয় না এই প্রসঙ্গে। এনজিও সম্পর্কিত কিছু আলোচনা চলে। খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাবার আগে সোহানের হাতে চিত্রলেখা যে বাসাটায় থাকতো ওটা চাবি দিয়ে দেয়। ওরা বিদায় নেওয়ার মুহূর্তে সোহান কেবল একটা কথাই বলেছিল, ভালো থাকবেন চিত্রলেখা। ঢাকা রওনা হওয়ার জন্য ওরা যখন গাড়িতে উঠে বসে, লাবিব আবারও গাড়ির ইঞ্জিন চালু করলে পরে রৌনক চিত্রলেখাকে বুকে টেনে নিয়ে বলে, হি লাইকস ইউ। রৌনকের বুক থেকে মাথা তুলে চিত্রলেখা জানতে চায়, কি? সোহান। কি বলছেন? এমন কিছুই না। তাছাড়া আমি এখানে এসেছি খুব 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 বেশি একটা সময় হয়নি। কাউকে পছন্দ করতে ভালো লাগতে খুব বেশি সময় লাগে না, একটা মুহূর্তই যথেষ্ট। আপনি অহেতুকি বেশি বেশি ভাবছেন। এমন কিছুই নয়। আমরা কেবল ভালো কলিগ বা বড়জোর বলা যায় ভালো বন্ধু। লাবিবও তোমার কলিগ ছিল, ভালো বন্ধু, কিন্তু লাবিব কখনো ওভাবে তোমাকে তাকায়নি, তোমাদেরকে যেভাবে সোহান তাকিয়েছে। আচ্ছা, তা কিভাবে তাকিয়েছি শুনি? ওকে সুযোগ দেওয়া হলে ও তোমাকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে যাবে। হি জাস্ট নিড এ চান্স। কি যাতা বলছেন এসব? ওকে আমার কথা বিশ্বাস না হলে লাবিবকে জিজ্ঞাসা করো। লাবিব এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। চিত্রলেখা বিয়ার মিররে তাকালে লাবিব বলে,
বস ইজ রাইট। ও দৃষ্টি বলছিল ও তোমাকে পছন্দ করে, নট অ্যাজ আ ফ্রেন্ড বাট লাইক আ ম্যান। চিত্রলেখা আর কিছু বলে না। রৌনককে গভীর কোনো ভাবনা আচ্ছন্নে দেখে জানতে চায়। কি ভাবছেন? ভাবছি এর একটা সলিউশন হওয়া প্রয়োজন জলদি। কিসের সলিউশন? ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রৌনক বলে, আই গেস ভালো কোথায় রিকমেন্ড করে সোহানকে দেশের বাইরে কোথাও পাঠিয়ে দেব, যেন ও কখনো তোমার ছায়ার আশেপাশে আসতে না পারে। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আই ডোন্ট টেক রিস্ক 0.0%। 1% লস হওয়ার সম্ভাবনা আছে, জানলে আমি সেই বিজনেসই করি না। আই এম এ বিজনেসম্যান, বিনা প্রফিটে কোনো বিজনেস করি না কখনো। আর তোমাকে নিয়ে রিস্ক নেওয়া ভাবছো? নো নেভার। চিত্রলেখা আর কিছু বলার চেষ্টা করলে বাধা দিয়ে রৌনক বলে, তোমার সোহানকে নিয়ে ভাবতে হবে না, আমি ওর কোনো ক্ষতি করবো না, আই প্রমিস। কেবল তোমার থেকে যেন দূরে থাকে সেই ব্যবস্থা করব। এখন তুমি ঘুমাও, এ বেড নিড রেস্ট। তোমার সাথে সাথে বেবিও জেগেছে, আর কোনো কথাই না। রৌনকের মুখে বেবি শুনে লাবিব রিয়ার মিরর দিয়ে একবার ওদের দুজনের দিকে তাকায়, তার মুখে হাসি। চিত্রলেখা আরো কিছু বলার চেষ্টা করলে রৌনক ওর কানের কাছে গিয়ে বলে, তুমি যদি এখন চোখ বন্ধ করে না ঘুমো তাহলে কিন্তু আমি লাবিবের কোনো তোয়াক্কা করব না, ওর সামনে তোমার চুমু খাবো। রৌনককে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘুমাবে বলে চোখ বুঝলো। এই লোককে দিয়ে কোনো ভরসা নেই। দেখা গেল সত্যি সত্যি লাবিবের সামনে চুমু খেয়ে বসলো। এই লোকের দ্বারা সব সম্ভব। চিত্রলেখার ব্যাপারে বাড়াবাড়ি রকমের পজিটিভ সে, নিজের পজিটিভনেসে সব করতে পারে রৌনক। ওরা যখন ঢাকা ফিরে আসে তখন প্রায় রাত 2টার উপরে বাজে। চিত্রলেখা ঘুমিয়ে পড়েছিল। পেছনে ঘুরে ঘুমন্ত চিত্রলেখাকে দেখে লাবিব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রৌনক বলে, আই উইল জাস্ট ক্যারিয়ার, তুমি ওর একটা এখানে থেকে যাও। থ্যাংক ইউ। আমি বাসায় গিয়ে একেবারে রেস্ট করব। শিওর। ইয়েস বস। ওকে, গুড নাইট, ড্রাইভ সেফ। চিত্রলেখাকে পাজা কোলে নিয়ে গাড়ি থেকে নামে রৌনক। নামার নাড়াচাড়ায় ঘুমে ব্যাঘাত ঘটায়। চোখ মেলে তাকায় চিত্রলেখা। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করে, কি করছেন? তুমি ঘুমাচ্ছ তাই তোমায় ক্যারি করে উপরে নিয়ে যাচ্ছি। না না, নিচে নামান আমায় কেউ দেখছে না আমাদের, ইটস ওকে। প্লিজ। রৌনক আর কথা বাড়ায় না। তৎক্ষণাৎই বউকে তার দুপায়ে দাঁড় করিয়ে দেয়। এই মেয়ের লাজ লজ্জা সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে তার। অনেক রাত হয়ে গেছে, তাই ইচ্ছে করে বিষয়টাকে টানে না সে। রৌনক তাকে মাটিতে নামিয়ে দিতেই সোজা হয়ে দাঁড়িয়ে সামনের বিল্ডিংটার দিকে তাকায় চিত্রলেখা। একবার এদিক সেদিক দেখে নিয়ে ভ্রু সংকুচিত করে জিজ্ঞাসা করে, কোথায় এসছি আমরা? বাসায়। এখানে কার বাসা আর এটা কোন জায়গা? ঘুম ভাঙায় এখন পর্যন্ত চিত্রলেখা বুঝতে পারছে না সে কোথায় আছে। তাকে অবশ্য বেশি ভাবতেও হয় না। রৌনকই বলে, ধানমন্ডি আছে। কার বাসায়? আমাদের। কিন্তু আমি যতটুকু জানি আমরা শ্যামলী থাকি। আমাদের বাসা তো শ্যামলীতে, তাই না? শ্যামলি থাকতাম, কিন্তু এখন থেকে আমরা এখানে থাকবো। কেন? এইসব কেন কিভাবে প্রশ্ন তো সকালে হবে, এখন উপরে চলো প্লিজ। চিত্রলেখা কিছু একটা বুঝতে পারে, তাই আপত্তি করে বলে, একদম না, আমি বাসায় যাব। এখন থেকে আমরা এখানে থাকবো। না। প্লিজ চন্দ্র। কিন্তু কেন? সেটা তুমি খুব ভালো করে জানো। না, জানি না আর জানতেও চাই না। আমি একা থাকতে চাই না, প্লিজ। তুমি বুঝতে চাইছো না? ওখানে তুমি সেফ নাও। ভুল বলছেন। আপনার সঙ্গে আমি সব জায়গায় সেফ। আর বিপদ হবার হলে শুধু সেখানে কেন, এখানেও হতে পারে। রৌনক কিছু বলার চেষ্টা করলে তাকে বলার সুযোগ না দিয়ে চিত্রলেখা বলে, প্লিজ, ঘুম পাচ্ছে আমার, আমি বাসায় যাবো এক্ষুনি, প্লিজ রৌনক। রৌনককে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবার গাড়িতে উঠে বসে চিত্রলেখা। ফস করে নিঃশ্বাস ছেড়ে মাথার চুলে হাত চালায় রৌনক। তারপর চিত্রলেখার পাশে উঠে বসে লাবিবকে বলে, শ্যামলি চলো। লাবিব কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। রৌনক নিজেও আর কিছু বলে না। তার মন সামান্য বিষণ্ণ হয়েছে সেটা বুঝতে পেরে চিত্রলেখা খানিকটা রৌনকের কাছাকাছি এগিয়ে এসে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি জানি আপনি আমার জন্য টেনশন করছেন। প্লিজ আর টেনশন করবেন না। আমি মানছি একবার একটা ভুল হয়ে গেছে আমার, কিন্তু আই প্রমিস এটাই লাস্ট। আর কখনো আপনার থেকে কোনো কথা লুকাবো না আমি। তুমি আমার টেনশন বুঝবে না। আমি বুঝি, কিন্তু আপনি দেখবেন আমরা দুজন মিলে সব ঠিক সামলে নিব আমরা। আমি একা সব সামলাতে পারবো চন্দ্র। আমার টেনশন অন্য জায়গায়। এখন আর তুমি একা নও,
আমি তো 24 ঘন্টা তোমার সঙ্গে ছায়ার মধ্যে থাকতে পারছি না। যদি শ্, এসব অলক্ষণে কথা ভাবতে নেই। কিচ্ছু হবে না দেখবেন। রাখে আল্লাহ, মারে কি? রৌনক আর কিছু বলে না। তার টেনশনটা সে কাউকে বুঝাতে পারবে না। টেনশনের চাইতে ভয়টা যেন বেশি। এর আগে একবার তার সাজানো গুছানো জীবন তছনছ হয়েছে, সব হারিয়েছে সে। আবারও হারানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আপন মস্তিষ্কে ভাবতে ভাবতে এই চিত্রলেখার দিকে একবার তাকায় রৌনক। একটা সময় তিলোত্তমাকে ভালোবেসেছিল, সে অস্বীকার করবে না। কিন্তু এখন সে জানে চিত্রলেখাকে যতখানি ভালোবাসে তিলোত্তমাকেও ততখানি হয়তো ভালোবাসেনি কখনোই। বা বলা যায় তিলোত্তমাকে যতখানি ভালোবেসেছিল চন্দ্রকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। নিজের জীবনে সবটুকু ভালোবাসা সে চিত্রলেখাকেই বাসে। এতখানি ভালোবাসে সে তার চন্দ্রলেখাকে। যতখানি ভালোবাসার পর চন্দ্রকে ছাড়া জীবনযাপন তো দূরের কথা, জীবন ভাবতেও পারে না সে। আর সেই চন্দ্রের গর্ভেই তার রক্ত, তার অংশ। এখানে যত ভয় রৌনকের। এই খবরটা সবাই জানার পর চিত্রলেখাকে একা রাখা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বাইরের শত্রুরা তো বাইরে, তার ঘরেই তো শত্রু। ঘরের শত্রুর হাত থেকে কিভাবে বাঁচাবে সে তার চন্দ্র ও অনাগত সন্তানকে। রিস্ক নিতে চায় না বলেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিল সে। আপাতত চিত্রলেখার সেফটি এনশিওর করাটাই সবচাইতে গুরুত্বপূর্ণ তার জন্য। বাকি আর কিছু ম্যাটার করে না এই মুহূর্তে। এসব ভাবতে ভাবতে আরেকবার চিত্রলেখার মুখের দিকে তাকালে তার চিন্তিত চেহারাতেই হাসি ফুটে ওঠে। তার চন্দ্র নিশ্চিত হয়ে তার বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। এমনই নিশ্চিত রাখতে চায় সে তার চন্দ্রকে। সব বিপদ থেকে শতগজ দূরে রাখতে চায়, যেন ছোট্ট কোনো বিপদ আপদ তার চন্দ্রলেখার ছায়াটাও মারাতে না পারে। ঘুম আলগা হতেই রৌনক যেটা টের পায় তার চিত্রলেখা তার বাহু বন্ধনেই আছে। প্রশস্ত একটা হাসির বিস্তার ঘটে তার চোয়াল জুড়ে। তিলোত্তমা চলে যাবার পর ভুলেও কখনো রৌনক ভাবতে পারেনি সত্যি সত্যি আবার সে কখনো নতুনভাবে জীবন শুরু করতে পারবে। সেই জীবনে কাউকে সে নিজের সবকিছু দিয়ে ভালোবাসবে কখনো ভাবেনি। আর সেই না ভাবনাটাই আজ তার জীবনের বাস্তবতা। চিত্রলেখাবিহীন জীবন এখন আর সে ভাবতে পারে না, ভাবতে চায়ও না। চিত্রলেখাকে ছাড়া কিছুদিন একা থেকে রৌনকের স্পষ্ট বোঝা হয়ে গেছে। সব ছাড়তে পারলেও চিত্রলেখাকে কখনোই ছাড়তে পারবে না। এবারের ঘটনায় সতর্ক হয়েছে সে। কখনো চিত্রলেখাকে নিজের কাছ থেকে দূরে যেতে দিবে না। সমগ্র পৃথিবীর সঙ্গে যুদ্ধ করা লাগলে করবে, তবুও চিত্রলেখাকে নিজের থেকে আলাদা হতে দিবে না। আগের চাইতে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরে সে তার চন্দ্রলেখাকে। প্রাণপ্রিয়াকে কাছে টানতে শিরায় শিরায় শিহরণ অনুভব করে রৌনক। নিজের বাহুতে চিত্রলেখাকে আরাম করে ঘুমাতে দেখে তার শান্তির ঘুম ভাঙাতে মন চাইছে না। কিন্তু প্রাণভ্রমরাকে এত কাছাকাছি পেয়ে শরীর জেগে বসে আছে তার। এক্ষুনি প্রেয়সীর সবটুকু দখল দাবি নিতে শরীর নিষ্পিস করছে। চিত্রলেখা রৌনকের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তার কপালে নেই কোনো দুশ্চিন্তার ছাপ। এগিয়ে গিয়ে নিবিড়ভাবে বইয়ের কপালে চুমু খায় সে। সময় নিয়ে চিত্রলেখার কপালে ঠোঁট ছুঁয়ে থাকে। এতে যেন কাজ হয় না। এক্ষুনি প্রাণপ্রিয়ার গহীনে বিচরণ করতে মন চাইছে। এর আগে এমন কখনো অনুভব করেনি রৌনক। এতখানি লাগাম ছাড়া বেপরোয়া কখনো হয়নি সে। কিন্তু গতকাল চিত্রলেখাকে নিজ চোখে দেখার পর থেকে আর নিজের কাছ থেকে দূরে রাখতে পারছে না, নিজেও দূরে থাকতে পারছে না। প্রতি মুহূর্ত কেবল ছুঁয়ে থাকতে মন চাইছে। তবে সতর্ক হওয়া প্রয়োজন তার। সম্ভাব্য যে খুশির খবর অপেক্ষা করছে তার জন্যে সেখানে কোনো ধরনের ব্যাঘাত ঘটাতে চায় না। বেপরোয়া হয়ে, উত্তেজিত হয়ে, জাগতিক চাহিদা মেটাতে গিয়ে অসাবধানতায় কোনো অনাকাঙ্ক্ষিত কিছু হোক সেটা চায় না রৌনক। চিত্রলেখার কপালে লম্বা সময় ঠোঁট ছুঁয়ে থাকার পর আস্তে ধীরে নিচের দিকে নেমে আসে। প্রথমে 2 চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। তার প্রতিটা চুমু ঠোঁটের স্পর্শ কোমলতায় ভরপুর। দুগালে চুমু খেয়ে চিত্রলেখা চ্যাপটা বোচানাকে ঠোঁট ছোঁয়ায়। তারপর রৌনকের দৃষ্টি আটকায় প্রেয়সীর আবেদনময়ী ঠোঁটের উপর। চোখ দিয়ে নিবিড় দৃষ্টিতে যেন অদৃশ্য চুমু খায় সে ওই ঠোঁটে। কিন্তু সত্যি সত্যি ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয় না। যদিও ইচ্ছা করছে তার এক্ষুনি দখল নিতে, তবুও নিজেকে আটকায় সে। যখন ওই ঠোঁটের দখল নিবে সে, তখন তার চিত্রলেখা ঘুমিয়ে থাকবে না, বরং তাকে সঙ্গ দিবে তার তালে তাল মিলিয়ে। দুজনার তাল লয় সুর মিলেমিশে একাকার হবে। তাই ঠোঁট রেখে আরেকটু নিচে নেমে চিত্রলেখা চিবুকে চুমু খায়। চিত্রলেখা তখনও আরাম করে ঘুমাতে ব্যস্ত। বুঝাই যাচ্ছে অনেকদিন পর নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত চিত্রলেখার গলায় চুমু খেয়ে তার উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবায় রৌনক। প্রতিটা নিঃশ্বাসের সাথে রৌনক চিত্রলেখার চুল ও শরীরের ঘ্রাণ শুষে নিতে ব্যস্ত হয়। নিজের শরীরের প্রতিটা শিরা, ধমনী, রক্তের প্রতিটা লোহিত রক্তকণিকার সাথে চিত্রলেখার শরীরের ঘ্রাণ মিশিয়ে নিতে চায় সে। তার বাম হাতে শুয়ে আছে চিত্রলেখা। ডান হাতটার নিজেরই কোনো একটা ব্রেন আছে।
সে নিজেই নিজেকে পরিচালনা করছে। আপন নির্দেশেই রৌনকের ডান হাতটা চিত্রলেখার নাইট স্যুট গলে পিঠে চলে গেছে। শুরু থেকেই সে চিত্রলেখাকে রাতে ঘুমাবার সময় অন্তর্বাস করতে দেয় না। তার সেই সিদ্ধান্ত এখনো বহাল আছে। রৌনকের বেহায়া হাত চিত্রলেখার পিঠ বিচরণ করে প্রথমে পেট ছুঁয়ে দিতে ব্যস্ত হয়। রৌনক অনুভব করে ঠিক এখানটাতেই আছে তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ উপহার। সেই উপহারকে বুকে জড়িয়ে নিতে ব্যাকুল হয়ে আছে সে। বেশ কিছুক্ষণ নিবিড়ভাবে চিত্রলেখার পেটে হাত বুলিয়ে উপরের দিকে আগায় সে। রৌনকের হাতের অবাধ ছুঁয়ে দেওয়ায় আচমকা ঘুম ভাঙে চিত্রলেখার। ঘুম ভাঙতে টের পায় রৌনক নিবিড়ভাবে তাকে ছুঁয়ে দিতে ব্যস্ত। ব্যক্তিগত অঙ্গে প্রিয় পুরুষের নিবিড় স্পর্শে তৎক্ষণাৎই চিত্রলেখার শরীর জেগে ওঠে। ঘন নিঃশ্বাস ফেলে ঘুম জড়ানো ফিসফিস কণ্ঠে বলে, কি করছেন? লম্বা করে নিঃশ্বাস নেয় রৌনক। নিঃশ্বাস তো নয়, প্রেয়সীর শরীরের ঘ্রাণ নিতে ব্যস্ত রৌনক নিজেও ফিসফিস কণ্ঠে বলে, বউকে আদর করছি, খেয়ে ফেলতে মন চাইছে তোমাকে। রৌনক, আই কান্ট চন্দ্র, আই কান্ট। তোমাকে না ছুঁয়ে থাকা অসম্ভব। প্লিজ হেল্প মি। আমি Trust me, please. Help me to make love with you. Allow me to make love with you. Let me love you the way you want to. I promise I will be very, very gentle. Please allow me, please. রৌনকের ছুঁয়ে দেয় নিজেকে এলোমেলো লাগে চিত্রলেখার। গলার কাছে কথা জড়িয়ে আসে, নিজেকে কেমন মাতাল মাতাল লাগে। এক স্বর্গীয় মাতাল হাওয়াতে ভাসছে যেন সে। তবুও বড় করে ঘন নিঃশ্বাস ফেলে কথা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে চিত্রলেখা বলে, লাভ মি রৌনক, লাভ মি প্লিজ। আপনার যেভাবে ইচ্ছে হয় ভালোবাসুন আমায়, যেভাবে মন চায় ছুঁয়ে দিন। আমি একান্তই আপনার, শুধুই আপনার। চিত্রলেখা কেবল তার রৌনকের। এরপর আর একটা মুহূর্ত বিলম্ব করে না রৌনক। ব্যস্ত হাতে দ্রুততার সাথে একে অপরকে বিব্রস্ত করে ডুবে যায় প্রাণ প্রেয়সীর গোপন অঙ্গে। যেখানে রৌনকের জন্য রয়েছে কেবল সুখ আর সুখ। মেতে ওঠে গোপন সুখের খেলায়। নিজের মতো করে শরীরী ভাষায় প্রেয়সীকে ভালোবাসতে, নিজের ভালোবাসা জানাতে বিভোর হয় সে। এভাবে প্রিয়তমাকে ভালোবেসে প্রতিটা দিনে শুরু ও শেষ করতে চায় সে। এভাবেই জীবনের প্রতিটা মুহূর্ত চন্দ্রলেখাকে অন্তহীন ভালোবাসতে চায় রৌনক। সকাল সকাল এক দফা দীর্ঘ নিবিড় অন্তরঙ্গতার পর ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে পড়েছিল চিত্রলেখা। রৌনকের নিজেরও ঘুম এসে গিয়েছিল, কিন্তু ঘণ্টাখানেক ঘুমানোর পর ফোন কলে ঘুম ভেঙে যায় তার। লাবিব জানতে ফোন করেছিল আজ সে অফিসে যাবে কিনা। তাকে রৌনক জানিয়ে দিয়েছে আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে যাবার আগে আজকে সারাটা দিন সে চন্দ্রলেখাকে তার সময় দিতে চায়। তাই লাবিবকে জানিয়ে দিয়েছে সে যেন অফিসে গিয়ে তার হয়ে কাজ সামলে নেয়। লাবিবের সঙ্গে কথা বলে আর ঘুমায়নি সে। ততক্ষণে বেলা 10টা বেজে গেছে। কিছুক্ষণ শুয়ে থেকে ঘুমন্ত চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থেকেছে। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। যদিও মনে মনে তার ইচ্ছা ছিল বউকে সঙ্গে নিয়ে দুজনে একত্রে শাওয়ার করবে, কিন্তু কিছু একটা ভেবে আপাতত সেই ভাবনাটা তুলে রাখে। তার মনের এই ইচ্ছাটাও সে পূরণ করবে। চিত্রলেখাকে তার সবভাবেই চায়। ঘুমন্ত চিত্রলেখার পাশে বসে ল্যাপটপে মেল চেক করছিল রৌনক। মেল চেক করার ফাঁকে একবার বইয়ের মুখের দিকে তাকালে দেখতে পায় চিত্রলেখা তার দিকেই তাকিয়ে আছে। রৌনককে তাকাতে দেখে প্রশস্ত হেসে চিত্রলেখা বলে, গুড মর্নিং। It is needed a good morning, my love. রৌনক ঠিক কোন ব্যাপারটাকে ইশারা করছে তা বুঝতে অসুবিধা হয় না চিত্রলেখা। বরং সকালে সেই নিবিড় অন্তরঙ্গর কথা মনে পড়তে গাল লাল হয় তার। তা দেখে ল্যাপটপটা পাশে সাইড টেবিলে নামিয়ে রেখে চিত্রলেখাকে বুকে টেনে নিয়ে তার কপালে চুমু খেয়ে জিজ্ঞাসা করে, কখন উঠলে? আপনি যখন কাজে মশগুল হয়েছিলেন তখনই। চিত্রলেখার মাথায় আরেকটা চুমু খেয়ে রৌনক বলে, এখনো টায়ার্ড লাগছে? ভালো ঘুম হয়েছে তাই খুব একটা খারাপ লাগছে না। একা শাওয়ার নিতে পারবে না? আমি হেল্প করব। ইস, সবসময় আপনার কেবল দুষ্টুমি করা যায় তাই না? একদম না, আপাতত একটু বিরক্ত করবো না। এখন ছুটি দিচ্ছি, তুমি চাইলে আমি তোমার শাওয়ার নিতে হেল্প করতে পারি। শুধু শাওয়ার নিতে, অন্য কিছু নয়। এই ক্ষেত্রে একদমই ভরসা করতে পারছে না চিত্রলেখা রৌনককে। তাই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে বলে, জি না, অনেক ধন্যবাদ, আমি নিজে শাওয়ার নিতে পারবো। ওকে ফাইন, তাহলে যাও শাওয়ার নিয়ে ফেলো। আমি তোমার পছন্দ মতো তোমার একটা শাড়ি নামিয়ে রাখছি, শাওয়ার নিয়ে ওটা পরে নিও, কেমন? শাড়ি পরবো? যদি তোমার আপত্তি না থাকে তো? আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। তাহলে শাওয়ার নিয়ে তৈরি হয়ে নাও, নাস্তাকে বের হবো আমরা। প্রথমে যাচ্ছে হাসপাতালে, তারপর সেখান থেকে কোথায়? ওটা সারপ্রাইজ, গেলে জানতে পারবে।
চিত্রলেখা বলতে চায় সারপ্রাইজটা না হয় কয়েক ঘন্টার জন্য তোলা থাক। হাসপাতাল থেকে আগে ভাই বোন ও খালার কাছে যেতে চায় সে। সম্ভব হলে গতকাল রাতেই চলে যেত, কিন্তু তাদের ফিরতে দেরি হতে আর অত রাতে যায়নি। বললে অবশ্য রৌনক তখনই নিয়ে যেত, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ইচ্ছা করে বলেনি সে। কিন্তু এখন আর অপেক্ষা সহ্য হচ্ছে না। কতগুলো দিন হয়ে গেছে ভাই বোন তিনটাকে দেখে না সে। বলতে চেয়ে রৌনকের মুখে সারপ্রাইজের কথা শুনে আর কিছু বলতে পারে না। এই মুহূর্তে রৌনককে অনেক খুশি দেখাচ্ছে। থাক না হয় তার সারপ্রাইজ দেয়া হয়ে গেলে, তারপর না হয় তখনই বলবে তাকে ওই বাড়ি নিয়ে যাবার কথা। তখন নিশ্চয় রৌনক আপত্তি করবে না। চিত্রলেখা বিছানা ছেড়ে নামতেই রৌনক বলে, আজকাল সকাল সকাল বিরক্ত করছি, তবে জলদি ওই বাথরুমে শাওয়ার নিচে আমরা দুজনে একসাথে থাকবো, আই প্রমিস। রৌনকের কথায় লজ্জায় লাল নীল হলুদ বেগুনি হয়ে গেছে বেচারি। চিত্রলেখা জানে এক্ষেত্রে রৌনককে বাধা দিয়ে কোনো লাভ হবে না, তাই জবাব না দিয়ে বাথরুমে চলে যায়। যত জলদি বের হবে তত জলদি হাসপাতালের কাজ সেরে রৌনকের সারপ্রাইজ দেওয়া হয়ে গেলে পরে সেই ভাই বোনদের কাছে যেতে পারবে। আর ধৈর্য কুলাচ্ছে না যেন, কখন লিখন চয়ন চারুকে বুকে জড়িয়ে নিবে, নিজের খালার বুকে মাথা রাখবে ভাবতেই অপেক্ষা দীর্ঘ লাগছে। চিত্রলেখাকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসে রৌনক। চিত্রলেখা শাওয়ার যাবার পরই খালাকে জানিয়েছিল তাদের জন্য নাস্তা রেডি করতে। রৌনকের পছন্দ করে দেওয়া শাড়িটা পরেই তৈরি হয়েছে চিত্রলেখা। টেবিলে নাস্তা দিয়ে সেখানেই অপেক্ষা করছিল জাহানারা। ওদের দুজনকে একত্রে দেখে আনন্দে চোখে পানি এসে যায় জাহানারার। খালার চোখ ছলছল করা পানি দেখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চিত্রলেখা। যদিও গতকাল রাতে দেখা হয়েছে তাদের, কিন্তু অনেক রাত হয় সেভাবে একটা সময় দিয়ে উঠতে পারেনি। চিত্রলেখা ক্লান্ত ছিল বুঝতে পেরে আটকাননি জাহানারা। পাশে দাঁড়িয়ে খালা ও চিত্রলেখার আলিঙ্গন দেখে রৌনকের মুখেও হাসি ফুটে ওঠে। খানিকক্ষণ জড়িয়ে থাকার পর খালাকে ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে তার গাল বেয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে চিত্রলেখা বলে, আমি চলে এসেছি, আর কাঁদবেন না প্লিজ। চিত্রলেখার একটা হাত নিজের হাতের মুঠোয় ধরে জাহানারা বলেন, কথা দাও আমার ছেলেটাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না, আর যদি যেতে চাও তাহলে ওকে সঙ্গে করে নিয়ে যাবে। রৌনকের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে চিত্রলেখা মনে মনে ভাবে, এই মানুষটাকে ছেড়ে যাবার কোনো অপশন নেই আমার কাছে। আর মুখে বলে। জাহানারা এগিয়ে এসে চিত্রলেখার কপালে চুমু খায়, তারপর বলেন, দেখো দেখি কাণ্ড, আমি তোমাদের দাঁড় করিয়ে রেখেছি, বসো নাস্তা করো। রৌনক চিত্রলেখার জন্য একটা চেয়ার টেনে ধরতেই সে বলে, আপনি নাস্তা শুরু করুন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। জাহানারার দিকে তাকে রৌনক জিজ্ঞাসা করে, চা বানাওনি? বানিয়েছি তো। চিত্রলেখার বাহু ধরে তাকে চেয়ারে বসিয়ে দিয়ে রৌনক বলে, চা অলরেডি বানানো হয়ে গেছে, এখন জলদি নাস্তা করো, আমাদের বেরোতে হবে, সময় নেই। বাসায় ফিরে না হয় নিজের হাতে চা করে দিও। ওদের নাস্তা যখন প্রায় শেষের দিকে, তখন নিজের ঘর থেকে বেরিয়ে আসেন দিলারা জামান। খুব সম্ভবত বাইরে যাবেন, পোশাক আশাক দেখে সেটাই মনে হচ্ছে। ডাইনিং এরিয়ার দিকে এসেই কদম হটকে যায় দিলারা জামানের। এতগুলো দিন পর ছেলেকে নিজ বাসার ডাইনিং টেবিলে বসা দেখে অত্যন্ত খুশি হন তিনি, কিন্তু পর মুহূর্তেই ওনার খুশিতে ভাটা পড়ে রৌনকের পাশে বসে থাকা চিত্রলেখাকে দেখে। বুকের ভেতর অদৃশ্য ক্ষোভ উগরে বেরিয়ে আসতে চায়। দ্রুত কদম ফেলে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ান তিনি। টেবিলের এক পাশে রৌনক, চিত্রলেখা বসা, অন্য পাশে এসে দাঁড়িয়েছেন দিলারা জামান। জাহানারা কিচেনে গিয়েছেন ওদের জন্য চা আনতে। রৌনক চিত্রলেখা দুজনেই তার উপস্থিতি টের পেয়েছে। চিত্রলেখা মুখ তুলে একবার ওনার দিকে তাকিয়েছে, কিন্তু কিছু বলার সুযোগ পায়নি। কিছু বলার জন্য মুখ খোলার আগে রৌনক চিত্রলেখার হাত ধরে বাধা দেয়, তাকে ইশারা করে জলদি নাস্তা শেষ করতে। গা গোলানোর কারণে তেমন কিছু একটা খেতে পারে না চিত্রলেখা। রৌনক অবশ্য আজ আর জোর করে না, যত জলদি সম্ভব বের হতে চায় সে। কোনোভাবে বের হওয়ার আগে মায়ের সঙ্গে দেখা হোক সেটা চায়নি সে, কিন্তু না চাইতেও দেখা হয়ে গেল। তবে এই মুহূর্তে কোনো ধরনের চিল্লাচিল্লি করতে চাইছে না বলে চুপ করে আছে। তবে দিলারা জামান সামনে থেকে কিছু বললে রৌনক নিজেকে আটকে রাখতে পারবে কিনা বুঝতে পারছে না, হয়তো পারবে না। এমনিতে অনেক হিসাব নিকাশ বাকি রয়েছে, সেগুলো সারতে হবে, তবে সেসব পরে হবে। আপাতত তার প্রথম এবং প্রধান প্রায়োরিটি হচ্ছে চিত্রলেখা ও তার অনাগত সন্তান। কেউ কোনো কথা বলছে না। তখনই চানি উপস্থিত হয় জাহানারা। দিলারা জামানকে দেখে জিজ্ঞাসা করে, কোথাও যাচ্ছেন? এক নজর জাহানারার দিকে তাকিয়ে দৃষ্টি পুনরায় রৌনক ও চিত্রলেখার দিকে দিয়ে জানতে চান, কখন এসেছে ও? গত রাতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ডাকিনি। সকালেও তো কিছু বললি না। না মানে
জাহানারাকে আমতা আমতা করতে দেখে নাস্তা করতে করতে রৌনক বলে, আমি নিষেধ করে দিয়েছি কাউকে কিছু বলতে। তা বেশ, কিন্তু এই মেয়েটা কি করছে আমার বাড়িতে? চায়ের কাপটা সবেই হাতে নিয়েছে রৌনক, এখনো চুমুক বসাতে পারেনি। মায়ের মুখের কথা শুনে তার বুঝতে অসুবিধা হয় না এই মেয়ে বলতে যে সে চিত্রলেখাকে বুঝিয়েছে। চায়ের কাপটা নামিয়ে রেখে মুখ তুলে মায়ের চোখে চোখ রেখে রৌনক বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।